ফ্রান্সিস বেকন লিখেছিলেন, টাকা ভৃত্য হিসেবে খুবই ভালো, কিন্তু প্রভু হিসেবে অত্যন্ত খারাপ। টাকার লোভকে কেন্দ্র করে যে অপরাধের কাদা জমা হয় তা ছিটে লাগছে রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা অজস্র কলেজেও। কিছু সিট আটকে রেখে মোটা টাকার বিনিময়ে তা পড়ুয়াদের বিক্রি করার চেষ্টার অভিযোগ উঠছে কলেজে কলেজে। অভিযোগ এতে যুক্ত থাকছে কলেজের ইউনিয়নও। আর এর জেরেই যথেষ্ট ভালো রেজাল্ট করেও অনিশ্চিত বহু উজ্জ্বল পড়ুয়ার ভবিষ্যৎ। কলকাতা থেকে জেলা অভিযোগ আসছে প্রায় সমস্ত প্রান্ত থেকে। পরিস্থিতি সামলাতে আগামী বছর থেকেই ব্যাংকের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালানোর কথা ভাবছে রাজ্য সরকার। আপনাদের সেটাও দেখাবো, কিন্তু তার আগে শুরুতেই আসুন আমরা দেখে নিই কলেজে কলেজে টাকার বিনিময়ে ভর্তি করানোর চেষ্টার অভিযোগ। দেখুন, সিটি সব বুক হয়ে গেছে, তোমাকে বিদ্যাসাগরে ভর্তি করতে পারি যদি 70-80 ইয়া 1 লাখ এরকম টাকা তুমি দিতে পারো। শুধু কলকাতায় নয়, অভিযোগ কলেজে ভর্তি নিয়ে টাকার খেলা চলছে জেলায় জেলায়। ইউনিয়নের দাদারা এটা করছে, কলেজে বলছে যেখানে আমার 1132 টাকা লাগবে সেখানে ওরা চাইছে 5000 কিংবা কেউ আবার 7,500 টাকাও চাইছে। এবার এত টাকা তো দেওয়া সম্ভব না আমাদের পক্ষে। আমার থেকে যে দেখলাম 51% পেয়েছে সে কিন্তু ভর্তি হয়ে গেছে, আর আমি হতে পারলাম না। অভিযোগ ভর্তি হতে গিয়ে চূড়ান্ত দুর্ভোগে এরকম অসংখ্য পড়ুয়া। দুর্গাপুর থেকে দমদম। অভিযোগ নম্বর বেশি থাকলেও মিলছে না সুযোগ। এই প্রেক্ষাপটে মঙ্গলবার সকালে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রী জয়া দত্ত যান উত্তর কলকাতার বিদ্যাসাগর কলেজে। টিএমসিপির রাজ্য সভানেত্রীর সামনে নিজেদের ক্ষোভ উগরে দেন পড়ুয়া ও অভিভাবকরা, যার মধ্যে ছিল টাকার বিনিময়ে ভর্তির অভিযোগও। বললাম এরকম আমাদের থেকে টাকা চাওয়া হয়েছে এবং অনেক পরিমাণ টাকায় 60,000 টাকা। এরপর মনীন্দ্র কলেজ। দেখা যায় একজনের হাতে অন্যজনের মার্কশিট। কলেজের বাইরে জায়গায় জায়গায় জটলা। এখানে কি স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ, বলিতে কি অনেকদিন পরে মনীন্দ্র কলেজের পাশে শ্যামবাজার মেট্রো স্টেশনের বাইরে তিনজন দাঁড়িয়েছিলেন। সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়, কিন্তু এই ব্যক্তি তো নিজের নাম বলতেই নারাজ। কলেজে আসুন কথা বলছি, এখানে কিছু বলবো না। আপনি কলেজে আসুন কথা বলছি, আমি কিচ্ছু বলবো না। আপনি কলেজে আসুন, আমি কথা বলছি। কলেজে আসুন আমি কথা বলছি, আমি তো বললি জয়পুরিয়া কলেজে আসুন আমি কথা বলছি। আপনি কলেজে আসুন না, আমি কথা বলছি। কিসের ভেরিফিকেশন? কথায় কথায় শুধু দাবি করতে লাগলেন তিনি জয়পুরিয়ায় কর্মরত। আপনি কলেজে আসুন আমি বলছি, আমি এখানে কেন বলবো? কিন্তু তাহলে মনীন্দ্র কলেজের সামনে কি করছেন? হ্যাঁ তা আছি, তা কি হচ্ছে তার? পাশে দাঁড়ানো এই ব্যক্তি আবার আগ বাড়িয়ে দাবি করলেন ইনি নাকি তার আত্মীয়। মামা তো ভাই বলে দাবি করলেন ঠিকই, কিন্তু নাম জিজ্ঞেস করতেই হোঁচট। আমার মামা তো ভাই হয়, সে উনিই জানেন। হ্যাঁ উনি টিচারই তো, উনি প্রফেসর তো, বললাম তো। কোন ডিপে আমি বলতে পারবো না। তুতুন 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 ভালো লাগে, বললাম তুতুন বললাম তো। আপনি কলেজে আসুন। বুঝুন, মামা তো ভাইয়ের ভালো নামটুকুও তখন আর মনে পড়ছে না। একের পর এক প্রশ্নের মুখে তখন এরা পালাতে পারলে বাঁচেন। কলেজগুলো ঘুরে যে সমস্ত অভিযোগগুলো আসছে তার মধ্যে বেশিরভাগ অভিযোগই বহিরাগতদের বিরুদ্ধে। কলেজের যারা ছাত্র, কলেজের যারা রানিং স্টুডেন্ট, কলেজে যারা টিএমসিপির মেম্বার বা লিডার, তাদের নামে কিন্তু কোনো অভিযোগ আমি পেলাম না। এবার যেটা দেখলাম যে জয়পুরিয়া কলেজের একজন পার্ট টাইম টিচার, লিঙ্ক আপ কোথার থেকে কি আছে কি না আছে এটা বোঝা বড় দুষ্কর। কিন্তু শাসক দলের হাত মাথায় না থাকলে কি কোনো বহিরাগতর পক্ষে কলেজে ঢুকে কিছু করা সম্ভব? প্রশ্ন বিরোধীদের। তাদের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের হাত ধরেই কলেজে ভর্তিতে দুর্নীতি চলছে। এবারে হাস্যকর বিষয়, ওনার ভাইয়েরা টাকা নেওয়া কিছুতেই বন্ধ করবে না। গোটা টিএমসিপির ফান্ডিংটা এর ওপর ডিপেন্ড করে। উনি যাওয়ার আগে ফোন টোন করে দিচ্ছেন, তাতে আবার লোকজন সরে যাচ্ছে ওখান থেকে, উনি গিয়ে একটা সুস্থ সুন্দর ব্যবস্থা দেখে চলে আসছেন। এরকমও কোথাও কোথাও হচ্ছে বলে খবর আসছে। সব বহিরাগতরা, কেউ চাকরি করছেন গভর্নমেন্টের জায়গা, কোনো প্রাইভেট সেক্টরে কেউ চাকরি করছে, সব চাকরি ছেড়ে এখন কলেজে যেমনি দুর্গা পুজো হয়, পুজোর উৎসব মানাচ্ছেন ওরা। দিদি যেমনি বলেছে উৎসব, এরা সব উৎসব মানাতে এসছে কলেজে। এরা মূলত কোন সংগঠন? সব তৃণমূল ছাত্র পরিষদ। শিক্ষামন্ত্রী অবশ্য আশ্বাস দিচ্ছেন কড়া ব্যবস্থা নেওয়া হবে।
আমি স্পেসিফিক কমপ্লেন চাই, এবং তার যার বিরুদ্ধে এরকম অভিযোগ থাকবে প্রশাসনকে দিয়ে তার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির দায় নিয়ে ছাত্র সংগঠনগুলির মধ্যে চরমে চাপানুতোর। তার মধ্যেই হয়রানির শিকার হচ্ছেন উচ্চ শিক্ষা গ্রহণ করতে আসা অসংখ্য পড়ুয়া। ভর্তি হতে গিয়ে কারো কারো অভিজ্ঞতা হচ্ছে ভয়াবহ, কেউ কেউ আবার নম্বর পেয়েও ভর্তি হতে পারছেন না। টাকার খেলায় অন্ধকার ভবিষ্যৎ। সৌভিক মজুমদার ও মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি বিমল শঙ্কর নন্দকে দিয়ে শুরু করব। বিমলদা, আমি শুরুতেই যেটা জানতে চাইবো, আপনি পেশাগতভাবে যে কলেজের সঙ্গে যুক্ত, যে কলেজে দীর্ঘদিনের অধ্যাপনা করছেন, সেখানে অ্যাডমিশন কমিটি যার পার্টও আপনি, তাদের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ থানায় অভিযোগ করে দিল। কোন মৌচাকে আপনারা ঢিল মেরেছিলেন? না দেখুন, মৌচাক নাকি ভূমিরেলের চাক বলতে পারবো না, কারণ এটা আপনাদের চ্যানেলেই গত কয়েকদিন ধরে বারবার দেখানো হয়েছে। হতে পারে আমাদের একটাই অপরাধ, আমরা পশ্চিমবঙ্গ সরকারের যা যা নির্দেশনামা একেবারে অক্ষরে অক্ষরে মেনেছি। অক্ষরে অক্ষরে মানা বলতে একদম পরিষ্কার, অ্যাপ্লিকেশন হবে অনলাইন, পেমেন্ট হবে অনলাইন, জমা দেবে আইদার ক্রেডিট কার্ডে বা ব্যাংকে, কলেজে আসবে শুধুমাত্র ফর্ম ভেরিফিকেশন করবে এবং তারপর ক্লাস করতে আসবে। অর্থাৎ সরকার, এবং আমরা কলেজে কলেজে কোথাও ওই যে কাউন্সেলিং নামক জিনিসটিও রাখিনি। আগে ভর্তি হও, এসো, ভেরিফিকেশন করো, কারণ ভেরিফিকেশনটা করতেই হবে যে মার্কশিট ঠিক আছে কিনা জানার দরকার, তারপরে বাড়ি চলে যাও। আর যে আসছে যে স্যার কবে ক্লাস হবে, ওয়েবসাইট আছে দেখে নাও, এই হচ্ছে আমাদের সিস্টেম। এটা কিন্তু সরকারের নিয়ম, অক্ষরে অক্ষরে এই অক্ষরে অক্ষরে সরকারের নিয়ম মানার ফলে কোন স্বার্থান্বেষী গোষ্ঠীর গায়ে লাগলো সেটা নিয়ে পাল্টা এফআইআর হয়েছে না, এটা পাল্টা এফআইআর করেছে, কিন্তু কারোর বিরুদ্ধে আমরা করিনি, মানে কোনো ছাত্রছাত্রীর বিরুদ্ধে। সেটা হচ্ছে হঠাৎ 23 তারিখে যখন ভেরিফিকেশন হচ্ছিল, দুটো কেস এলো, যে কেস তাদের নাম কিন্তু প্যানেলে ছিল না, মেরিট প্যানেলে, তাদের নাম ছিল ওয়েটিং লিস্টে। এখন মেরিট প্যানেলে না থাকলে কিন্তু তারা ফর্ম জেনারেট করতে পারে না, কিন্তু কোন মন্ত্র বলে ফর্ম জেনারেট করছে সেটা আমাদেরও জানার কথা নয়, কারণ আমরা তো ভর্তিটা করি না। ন্যাচারালি এর দায়িত্ব আমাদের নয়, সেটা উত্তর দেবে ব্যাংক এবং উত্তর দেবে এজেন্সি যারা এই কাজটা করছে, যাদের উপর আমরা দায়িত্ব দিয়েছি। এজেন্সি বলছে আমাদের এই সিস্টেম হ্যাক করাটা অসম্ভব, করতেই পারবে না। ব্যাংকে কি হয়েছে, অথবা ওরা বলছে এটা ফর্মটাই বেরোয়নি অন্য কোনো নামে, এবং সেটা আমরা যতটুকু বুঝলাম অন্য একটা ফর্মকে ডাউনলোড করে সেগুলোকে চেঞ্জ করা হয়েছে, দিয়ে সেগুলো ভর্তি হয়েছে। আমরা ইতিমধ্যেই সেই ফর্মটাকে ডাউনলোড করে একই, যে দুজন ভর্তি হয়েছে একই জায়গায়, প্রায় একই রকম ঠিকানা, বাবার ইনকাম প্রায় একই রকম, শুধু এক জায়গায় ফার্মার, এক জায়গায় হচ্ছে বিজনেসম্যান, আয় হচ্ছে 60,000 টাকা, ঠিকানা প্রায় একই রকম। এবং তারপরে আমরা দেখলাম এটা পুরো একটা বড় ফ্রড কেস হতে পারে, ওই জন্য পুরো ব্যাপারটা আমরা ইতিমধ্যেই থানায় জানিয়ে এসেছি, টালিগঞ্জ থানায়, এবং আমরা ওদের বলেছি আপনারা সাইবার ক্রাইমকে দিয়ে এটা তদন্ত করুন, কারণ আমার মনে হচ্ছে এর পেছনে একটা বিরাট মাথা আছে। কিন্তু আপনি আমাকে বলুন এই ঘটনার পেছনে আমাদের ভুলটা কোথায়? আমি বলতে আমার আরো বড় প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই দুজন, ধরুন আপনাদের চোখ এড়িয়ে এরা ভর্তি হয়ে গেল, তো দুজন মেধাবী, যোগ্য, উজ্জ্বল পড়ুয়া তো বঞ্চিত হচ্ছে না, সেটা পরের ইয়েতে চলে আসবে, কিন্তু এই ফ্রডটাকে তো ধরার দরকার। ঠিক ঠিক, এটা একদম স্ট্রেট আওয়ে জালিয়াতি, এবং এতটা ফুল প্রুফ একটা ব্যবস্থার মধ্যে। আমি দ্রুত একবার দেখবো যে কেন বারবার এই অভিযোগ উঠছে, একদিকে টাকা চাওয়ার অথবা টাকা দেওয়ার, এবং পাশাপাশি যোগ্য উজ্জ্বল ছাত্রছাত্রীদের হয়রানির। দেখুন, খাতায় কলমে ভর্তি চলছে অনলাইনে, অথচ কলেজের বিভিন্ন দিকে শুধু পড়ুয়াদেরই ভিড়। হাতে উজ্জ্বল মার্কশিট নিয়েও পড়ুয়ারা নিশ্চিত নন কখন তারা ভর্তি হবেন বা কবে ভর্তি হবেন। উত্তর দিনাজপুর থেকে এসেছি, আর ম্যাথমেটিক্সে এখানে অ্যাপ্লাই করেছি 90% টোটালে। ভর্তি যদি আজকে লিস্টে নাম ওঠে তাহলে কালকে ভর্তি। অভিযোগ, ভালো নম্বর পেয়েও যখন কলেজে ভর্তি হতে না পেরে বহু মেধাবী পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে, তখনই এগিয়ে আসছে দাদারা। মোটা টাকার বিনিময়ে কলেজে ভর্তির প্রস্তাব দেওয়া হচ্ছে, কলেজ যেমন টাকার অঙ্কও তেমন। অভিযোগ, আশুতোষ কলেজে ভর্তি হতে গেলে যে টাকা দাবি করা হচ্ছে তা শুরুই হচ্ছে 50,000 থেকে। সুরেন্দ্রনাথ কলেজের রেট 30 থেকে 40,000 টাকা। অভিযোগ, জয়পুরিয়া কলেজে সিট পিছু রেট ঘোরাফেরা করছে 30 থেকে 40,000 টাকা। বিদ্যাসাগর ও সাউথ সিটি কলেজে 20 থেকে 25,000। অভিযোগ, ঘুরপথে চারুচন্দ্র ও বঙ্গবাসী কলেজে ভর্তি হতে গেলে দাবি করা হচ্ছে 15 থেকে 20,000 টাকা। এই কলেজগুলি এমন দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেও ভর্তির জন্য টাকা চাওয়ার অভিযোগ কিন্তু কলকাতা থেকে জেলা সর্বত্র। পাস কোর্সে আমি ভর্তি হতে চাই না, কারণ আমি যা 70.6% মার্কস পেয়েছি, তাতে অনার্সে ভর্তি হওয়ার ইচ্ছা আছে, তো এত ভালো নাম্বার হয়েও আমি ভর্তি হতে পারছি না। পেছন দরজা দিয়ে অনেকে হয়ে যাচ্ছে ভর্তি, এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমার মনে হয়।
তৃণমূল ছাত্র পরিষদের আশ্বাস, অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে। এরকম কোনো তো অভিযোগ আমাদের কাছে না, যদি এরকম কোনো কিছু আসে তার মধ্যে আমরা স্টেপ নেব তার ব্যাপারে। অভিযোগ মূলত 3টি উপায়ে কলেজে ভর্তি নিয়ে দুর্নীতি হচ্ছে। কোথাও জেনারেল কোর্সে ভর্তি করিয়ে পরে পছন্দের অনার্সে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কোথাও আবার অপেক্ষাকৃত কম চাহিদার বিষয়ে প্রথমে ভর্তি করানো হচ্ছে, পরে পছন্দের অনার্স পাইয়ে দেওয়া হচ্ছে। অভিযোগ, ছাত্র সংসদের চাপে অনেক কলেজই অনার্সের মোট আসন সংখ্যা কমিয়ে দেখাচ্ছে। ভর্তি প্রক্রিয়া শেষ হলে বাকি আসনে ছাত্র ঢুকছে। আগে যখন 100-150 কলেজ এরকম হতো, সেখান থেকে আমরা 6-এ নামিয়েছি, এবং এবার এটাও বলছি এই 6-এর যা সমস্ত শুনছি তা নিয়ে আমরা গোপনে গোপনে খোঁজখবর নিচ্ছি এবং তার ব্যবস্থা নেব। শিক্ষামন্ত্রী এই হুঁশিয়ারি দিলেও বাস্তব বলছে অনেক ক্ষেত্রেই অভিযোগের মীমাংসা হচ্ছে না। সরকার যেখানে অনলাইনে মেধার ভিত্তিতে ভর্তির কথা ঘোষণা করছে, সেখানে শিবনাথ শাস্ত্রী কলেজ আগে এলে আগে ভর্তি নীতি নিয়েছে। দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে অভিযোগ উঠেছে অনেককে ভর্তির জন্য কলেজে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। এক ছাত্রী ভর্তি হতে গিয়ে ইউনিয়ন রুমে মার খেয়েছেন বলে অভিযোগ। আশুতোষ কলেজ তো অভিযোগে সবাইকে ছাপিয়ে গেছে। সেখানে মেধা তালিকা প্রকাশের পরও ভর্তির জন্য নতুন করে ফর্ম ফিল আপ করানোর অভিযোগ উঠছে। পরিস্থিতি এমন যে জানাজানি হতে তার থেকে পিছিয়ে এসেছে কর্তৃপক্ষ। চারুচন্দ্র কলেজে অ্যাডমিশন কমিটির বিরুদ্ধে থানায় অনিয়মের অভিযোগ করেছে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ। পাল্টা অভিযোগ করেছে কমিটিও, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে কোনো অভিযোগেরই কোনো মীমাংসা হয়নি। কৃষ্ণেন্দু অধিকারী ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ। স্মৃতিকুমার সরকার আমাদের সঙ্গে স্টুডিওতে। আপনি উপাচার্য থাকাকালীন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এ রাজ্যে প্রথম সেন্ট্রালাইজড অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু হয় 2013 সালে। তো এর পরের বছর 14 এবং 15-তে বন্ধ হয়ে গেল কেন? তখনও আপনি উপাচার্য। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, যে যেটার সমস্ত কিছু সলিউশন বলে আমাদের মনে হচ্ছে যে সেই সেন্ট্রালাইজড অনলাইন প্রক্রিয়া, সেটা তো সফলভাবে আপনারা করতে পেরেছিলেন। আমি আমার প্রথম জীবনে একটা অত্যন্ত বিখ্যাত কলেজে, বিখ্যাত কেন আমি সেটা পরে সময় পেলে বলবো, কলেজে ছিলাম, দিয়ে আমার শুরু হয়। সেখানে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে দেখেছি যে কিভাবে ভর্তিকে কেন্দ্র করে দুর্নীতি হয়। বর্ধমানে আমি যখন উপাচার্য হয়ে গেলাম, পরের বছরই যখন আমি অ্যাডমিশনের সুযোগটা পেলাম, তখন আমরা সমস্ত প্রিন্সিপালদের নিয়ে সরকারের বিভাগীয় যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে আমরা এটা চালু করতে পেরেছিলাম, এবং খুবই ভালোভাবে হয়েছিল। যেটা সবচেয়ে বড় কথা ছিল, আপনাদের আমি ছোট্ট একটু স্ট্যাটিস্টিক্স দেই, যে তখন আমাদের 90টা কলেজে অনার্সের কোর্স ছিল, 48টা অনার্স কোর্স আমরা অফার করতাম 90টা কলেজে। আমাদের টোটাল সিট ছিল অ্যাপ্রক্সিমেটলি 40,000। বেশ। এবং এই 40,000 ইয়েতে আমরা 25টা কলেজে একই সঙ্গে অপশন দিয়েছিলাম, অর্থাৎ যে কোনো ক্যান্ডিডেট যদি একবার ক্লিক করে মাউসে, তাহলে সে 25টা কলেজে অপশন দিতে পারবে, এবং ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফি তাকে করতে হবে মাত্র 300 টাকা। বেশ, মানে অর্থাৎ আমি একটু বিস্তারিত বিশ্লেষণে যাব। সেটা হচ্ছে এই যে 6টা কলেজে একসঙ্গে অ্যাপ্লাই করে ভর্তি হয়ে থাকা, যেটা সিট ব্লক, এবং তারপরে একটা থেকে টিসি নিয়ে কার্যত একটায় থাকা, এবং তাই নিয়ে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রীর যে অনিশ্চয়তা, সেটা সম্পূর্ণ বন্ধ হচ্ছে, একেবারে বন্ধ। এবং এইটা বন্ধ করার উদ্দেশ্যেই আমরা এটা করেছিলাম। এবং যেটা সবচেয়ে আমাদের প্রায় 1.2 লাখ ইয়ে করেছিল, বিট করেছিল আর কি। আপনি চিন্তা করে দেখুন যে এটা কত সুবিধা। আমার সেই কাগজপত্র এখন আর নেই। অভিভাবকদের তরফে কোনোখানে মেয়েকে পাঠালো, কোনোখানে ছেলেকে পাঠালো, কোনোখানে বাবা গেলেন, কোনোখানে মা গেলেন, গিয়ে 5টা কলেজের ফর্ম তোলা, এক একটা ফর্মের দাম হয়তো 500 টাকা করে কি আরো বেশি করে, এবং তারপরেও হাপিত্তেশ করে বসে থাকা যে ভর্তি হব কি হব না, বা একাধিক জায়গায় ভর্তি হওয়া, যেটা আরো বিপজ্জনক অন্য ছাত্রদের পক্ষে। এখানে কিচ্ছু নয়, ঘরে বসে মাউস ক্লিক করে সে 25টা কলেজে তার পছন্দ মতো অনার্সের সাবজেক্টের অ্যাডমিশন ক্লিক করতে পারছে মাত্র 300 টাকায়, এবং মেরিট লিস্ট অনুসারে সে এটা পাচ্ছে আর কি। এখানে কোনো রকমের প্রবলেম নেই। আমার দ্বিতীয় প্রশ্ন, এত সাকসেসফুলি করলেন, লোকে বললো যে দিল্লি ইউনিভার্সিটির থেকেও বেটার ইমপ্লিমেন্ট আপনারা করলেন, 13-14 পরে 15 বন্ধ হলো কেন? আমরা এটা 13 সালে থেকেই বন্ধ হয়েছে। না, এটা 14 থেকেই বন্ধ হয়েছে, শুধু 13 তে চলেছিল।
আমরা এটা 13তেই করেছিলাম, তবে আমাদের আমরা একটু বেশি অ্যাম্বিশাস হয়ে গিয়েছিলাম 25টা অপশন দিয়ে। আমরা সেই জন্য যেমন যেমন প্রবলেম হচ্ছিল আমরা ওটাকে একদম দারুণভাবে সেগুলোকে দূরে সরিয়ে আমরা এত পারফেকশনের দিকে নিয়ে গিয়েছিলাম। পরের বছরের জন্য আমরা করব খুব আশা করেছিলাম যে 14 সালে আমাদের একদমই থাকবে না। একটা অনেক প্রলংড একটা পিরিয়ড লেগেছিল 25টা অপশন দেওয়ার ফলে। আমরা অপশনটাকে কমিয়ে দিয়ে অনার্সের এটা করার একটা খুব সুন্দর প্রোগ্রাম করেছিলাম। কিন্তু 14 সালে এসে আমাদের সেই সিদ্ধান্ত পাল্টে যায়। আমাদের সমস্ত বিশ্ববিদ্যালয় নিয়ে সরকারিভাবে যে আলোচনা হয়, সেই আলোচনায় সিদ্ধান্ত হয় যে এইভাবে ইউনিভার্সিটি সেন্ট্রিক অ্যাডমিশন হবে না, অর্থাৎ সেন্ট্রালাইজড অ্যাডমিশন হবে না, অ্যাডমিশন হবে অনলাইন অ্যাডমিশন হবে কলেজকে কেন্দ্র করে, কলেজগুলি একেবারে। তার মানে একেবারে সরকারি ক্ষেত্রে সরকারি স্তরে সিদ্ধান্ত হলো। আমি দ্রুত আপনাদের দেখাবো যে যেটা এই মুহূর্তে রাজ্য সরকার ভাবছে যে ব্যাংকের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া করা, যেটা বিমল শঙ্কর নন্দ অলরেডি বললেন ইতিমধ্যেই তার কলেজে শুরু হয়ে গেছে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। দ্রুত একবার দেখবো কি সেই ভাবনা। কলেজে ভর্তি হতে কি এবার লাইন দিতে হবে ব্যাংকের সামনে? কলেজে ভর্তি নিয়ে ভুরি ভুরি অভিযোগ। পাস থেকে অনার্স বিভিন্ন কোর্সে ভর্তির জন্য মোটা টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কলকাতা থেকে জেলা বহু কলেজেই এক ছবি। তোলপাড় শিক্ষামহল, চাপে পড়ে বিকল্প পথের কথা ভাবছে রাজ্য সরকার। কি হবে এই পদ্ধতি? প্রথমে অনলাইনে কলেজ ভিত্তিক মেধা তালিকা তৈরি হবে, তারপর অনলাইনেই তা পাঠিয়ে দেওয়া হবে ব্যাংকের কাছে। সেখানেই প্রকাশ করা হবে মেধা তালিকা। তালিকা দেখে ব্যাংকে টাকা জমা দিয়ে সেখানেই ভর্তি হবে পড়ুয়ারা। অর্থাৎ ভর্তি কলেজে হলেও সেই প্রক্রিয়ার জন্য কলেজে যেতে হবে না। ভর্তিটা একেবারেই ব্যাংক ঠিক করে দেবে, সেখানে গিয়ে টাকা জমা দেবে। সেখানে ব্যাংকের কাছে লিস্ট থাকবে, দেখে নেবে, টাকা জমা দেবে। যদিও সরকারের এই ভাবনার কথা শুনে বিস্মিত শিক্ষা মহলের একটা বড় অংশ। তাদের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় থাকতে কেন বিষয়টির সঙ্গে ব্যাংককে জড়ানো হচ্ছে? ব্যাংকে টাকা জমা দেওয়া যেতে পারে, ব্যাংক তো আর ছাত্র নির্বাচন করতে পারে না, এবং ব্যাংকও নিশ্চয়ই সেই দায়িত্ব নেবে না। এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে ব্যাংককে কেন, বিশ্ববিদ্যালয়গুলিকে নয় কেন? সম্প্রতি ভর্তি ঘিরে একের পর এক কলেজে চরম দুর্নীতির অভিযোগ উঠেছে। সূত্রের দাবি 6টি কলেজ সরকারের নজরে রয়েছে। এই কলেজগুলি হলো আশুতোষ কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, মনীন্দ্র কলেজ, জয়পুরিয়া কলেজ, বঙ্গবাসী কলেজ এবং সুরেন্দ্রনাথ কলেজ। সূত্রের দাবি, অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সরকার এই কলেজগুলির কাছে মেধা তালিকা ও ভর্তির পূর্ণাঙ্গ তালিকা চাইবে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন প্রয়োজনে কলেজ কর্তৃপক্ষকে ডাকা হবে এবং উচ্চ শিক্ষা দপ্তরের প্রধান সচিব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলবেন। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এই পরিস্থিতি বিশ্লেষণে আমি আবার আসবো, তার আগে দ্রুত একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা জেনে নেব। সঞ্জয় লাহিড়ী, অভিভাবক, আমার সঙ্গে আছেন। আপনার পুত্রর ক্ষেত্রে কি ধরনের সমস্যা হচ্ছে ভর্তির ক্ষেত্রে? উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হওয়ার পরে যখন আমার ছেলে 84% মার্কস পায়, তো আমি তখন তাকে পিঠ চাপড়ে ছিলাম ভালো রেজাল্ট করার জন্য। একজন অভিভাবক হিসাবে এটা আমার কাছে একটা খুশির খবর এবং ভালো খবর। পরবর্তী সময়ে প্রেসিডেন্সি থেকে আরম্ভ করে আশুতোষ, স্কটিশ চার্চ, অ্যান্ড্রুজ, যাদবপুর ইউনিভার্সিটি, এরকম বিভিন্ন যে কলেজ এবং ইউনিভার্সিটিগুলো যেগুলো রয়েছে, যেখানে আমি অনলাইনে ফর্ম ফিল আপ করি। কিন্তু আজকের দিনে এইখানে বসে আমি যখন আপনাদের সামনে এই বক্তব্য রাখছি, আমার হতাশার কথা বলছি যে 84% মার্কস পাওয়ার পরেও আজকের দিনে আমি আমার ছেলেকে কোনো কলেজে অ্যাডমিশন করাতে পারিনি। প্যানেলাইজড হয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় কাউন্সিলিং হবে বলে আমরা মনে করছি। কিন্তু আজকে যদি 84% মার্কস পেয়ে আমার ছেলে কোনো কলেজে না ভর্তি হতে পারে, এরকম লক্ষ লক্ষ ছাত্রছাত্রী রয়েছে সারা রাজ্যে যাদের হয়তো এর থেকে কম মার্কস পেয়েছে বা এর থেকে বেশি মার্কস পাওয়া রয়েছে, আমি জানি এরকম। তাদের কি অবস্থা হবে বলুন তো? ঠিক ঠিক সঞ্জয়বাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। সেটা হচ্ছে আজকেই বহু ফোন আমরা পেয়েছি যে 86, 87, এমনকি 90% পেয়েও এই অনিশ্চয়তা। এক হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে বছর দুয়েক আগে একটি বেলেঘাটা, একটি সোনারপুরে দুজন ছাত্রী আমাদের এই রাজ্যে আত্মঘাতী হয়েছিল শুধু এই ভর্তি প্রক্রিয়ার অনিশ্চয়তা নিয়ে। আমি বলছি যে কেন অনলাইন সিস্টেম করা যাচ্ছে না? আমরা প্রকাশ্যে যা দেখছি সেটা হচ্ছে একদিকে সরকার কড়া অবস্থান নিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় বলছেন এসব বরদাস্ত করা হবে না, মুখ্যমন্ত্রী বলছেন ছাত্র সংসদ অরাজনৈতিক হোক, জয়া দত্ত কলেজে কলেজে ঘুরছে না। আমি বলছি সেন্ট্রালি অনলাইন করতে অসুবিধাটা কোথায়? আমি অনেকবার বিভিন্ন, যখন আমি উপাচার্য ছিলাম তখন আমি মাননীয় উচ্চশিক্ষা সচিবকেও বলেছি,
সংশ্লিষ্ট মন্ত্রী মহাশয়কেও বলেছি যে যদি আমরা সত্যি সত্যি আমাদের সদিচ্ছা যদি থাকে যে আমরা ভর্তির ক্ষেত্রে কলেজে দুর্নীতি বন্ধ করব, তাহলে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সেন্ট্রালাইজড অ্যাডমিশন ছাড়া, কোনো অনলাইন অ্যাডমিশন ছাড়া কোনো উপায় নেই। এবং সেকেন্ড ফেজে আরও ভালো হয় যদি সবকটা ইউনিভার্সিটির সবকটা কলেজকে নিয়ে স্টেটের কোনো সেন্ট্রালাইজড অ্যাডমিশনের ব্যাপারটা করা যায়, সেটা সেকেন্ড ফেজে আমরা করতে পারি। এছাড়া কোনো কলেজ সেন্ট্রিক যে অনলাইন অ্যাডমিশনের কথা পরবর্তীকালে চালু হলো, ওটা সোনার পাথর বাটির মতন, ওটা কোনো ইউজলেস। এবং আরেকটা জিনিস যেটা সুকান্তবাবু এইমাত্র বললেন যে ব্যাংক, সত্যি তো ব্যাংক কি করে মেরিট বুঝবে? ব্যাংকে আমরা রেখেছিলাম, আমরাও কিন্তু প্রথমবার ব্যাংকে করেছিলাম যে পেমেন্টের ব্যাপারটা, সেটা তারা তাদের ক্রেডিট কার্ডে দিতে পারতো, যাদের ওই ফ্যাসিলিটি নেই নেটে দিতে পারতো, অথবা ব্যাংকে গিয়ে চালানে দিতে পারতো। কিন্তু সেইটা নেটওয়ার্ক ফ্যাসিলিটেশন ছাড়া আর ব্যাংকের কোনো আমি কাজ না, কোনো কাজই নেই। ব্যাংক কেন এটা করবে? বিমলদা, যেখানে বর্ধমান থেকে শিক্ষা নিয়ে গোটা রাজ্যে ছড়িয়ে পড়ার কথা, সেখানে বর্ধমানের সেন্ট্রালি অনলাইনই বন্ধ হয়ে গেল। না, দেখুন একটা কথা বলি, সেটা হচ্ছে ক্যান্সার হলে তো অঙ্গচ্ছেদ করতেই হবে, কিচ্ছু করার নেই। এটা একটা ক্যান্সারের রূপ ধারণ করেছে। আপনারা 3 দিন আগে এখানে একটা প্রোগ্রাম করেছেন বালি মাফিয়াদের, চোখের সামনে পেলোডার দিয়ে বালি তুলছে। ওটা মানে কোন লেভেলে, কোনো ভয় নেই, ডর নেই, একদম এটা মানে কোন লেভেলে জেনেটিক্যালি ঢুকে পড়েছে যে আমি যা করেছি বেশ করেছি। এখন এটাকে মানে দূর করতে গেলে মারাত্মক কঠোর প্রশাসনিক ব্যবস্থা যেরকম নেওয়ার দরকার, ঠিক সেই রকম এই যারা টাকা তোলে, দেখুন আপনার আমার কলেজে আমার সামনে কেউ টাকা চায়নি, আমি বলতে পারবো না যে আমার সামনে টাকা নিয়েছে কেউ, সেটা আমার সামনে করে না, আপনার সামনে করবেই বা কেন? কিন্তু আপনি তো জয়পুরিয়া কলেজের একটা ঘটনা আপনি দেখালেন, আপনার কিছু না, হাতে একটা মোবাইল ফোন নাম্বার রেখে একটা চিট দিয়ে দিচ্ছে, কি হয় সেটা আমাদের সামনে হয় না। বলছি যে এখানে কি প্রমাণ করবেন সেটা নিয়ে? সেটা হচ্ছে এন্টায়ার সিস্টেমটা কিন্তু পচন ধরে যাচ্ছে। এই যে কুইক মানি, ভর্তির সময়ে লাখো লাখো টাকা কামানো এবং সেটা নিয়ে বাকি জীবন সময়টা ফুর্তি করা, এটা একটা ভয়ঙ্কর প্রবণতা একটা বড় অংশের মধ্যে ছড়িয়ে যাচ্ছে ক্রমশ। এটা শাসক বিরোধী কোনো দলের পক্ষেই ভালো হবে না। এবং আমি আবার বলছি যে সেন্ট্রালাইজড অনলাইন সিস্টেমে সমস্যা কিন্তু অনেকটা মিটবে, কারণ ওরা 25টা করেছিলেন, সেখানে যদি 5 বা 6টা অপশন দেওয়া হয়, ছেলেমেয়েরা সেই অপশন অনুযায়ী অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। একটা অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে ওই যে পাশে ভর্তি করা অনার্সে দেওয়া, সেটা থেকে যাবে, সেখানে সরকারকে করা হতে হবে। জয়া দত্তর একটা কথা ঠিক, এই কাজগুলো ম্যাক্সিমাম করে কিন্তু বহিরাগতরা, কলেজের জেনারেল স্টুডেন্টরা এসবের মধ্যে থাকে না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, বহিরাগতরাই এই কাজটি করে। সেখানে কলেজের ইউনিয়নের চরিত্র যেটা আমি বহুদিন ধরে বলে আসছি, আমি বলছি যে বহিরাগতরা তো এমনি কলেজে ঢুকতে পারছে না, এর শাখা প্রশাখা এমন ভেতরে আপনি বিশ্ববিদ্যালয়টা মানে একেবারে শিকড় ইয়ে করে ফেলেছে যে সেগুলোকে ওপরাতে কষ্ট হবে, কিন্তু সরকারকে করতে হবে, সমাজকে বাঁচাতে করতে হবে। অ্যাবসলিউটলি, আমি সম্পূর্ণ এগ্রি করি। এবং তাতেই সঞ্জয় বাবুর মতো অভিভাবকরা, তাদের উজ্জ্বল মেধাবী এক্স্যাক্টলি ছাত্রছাত্রীরা 84%, 86%, 87% পেয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, অনিশ্চয়তার মধ্যে পড়ছে। এই ছবিটার অবসান চাই। আবার বিরতিতে যাওয়ার আগে আরেকবার প্রশ্ন তুলবো যে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি কেন এই রাজ্যে, এই পশ্চিমবঙ্গে হবে না? দেখুন, এখনো ভর্তি হতে পারিনি, 3টে কলেজে ফর্ম ফিল আপ করেছে, তা এখনো নাম আসেনি। এবার কি করার আছে? আমাদেরও তো অত পয়সা নেই যে আমরা অত পয়সা দিয়ে ভর্তি হব। এবার যদি লিস্টে নাম না আসে 1 বছর লস যাবে। শিক্ষামন্ত্রীকে এটাই বলতে চাই, আমাদের যাতে যারা ভালো নাম্বার পেয়েছে তাদের জন্য কিছু করা হোক। সারা বছর খেটে পরীক্ষায় ভালো নম্বর, একাধিক কলেজ থেকে ফর্ম তোলা, কিন্তু অভিযোগ ভর্তি হতে গেলে টাকা চাওয়া হচ্ছে। একে একে সব কলেজের দরজা বন্ধ হতে বসায় অন্ধকার ভবিষ্যৎ। রাজ্যের অসংখ্য ছাত্রছাত্রী এখন এমনই মহাসংকটে। এমনকি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভর্তি প্রক্রিয়া চালাতে চাওয়ায় চন্দননগর গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ দেবাশিস সরকারকে হুমকির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে আগামী বছর থেকে ভর্তি প্রক্রিয়া ব্যাংকের মাধ্যমে করানোর কথা ভাবছে রাজ্য সরকার। ফলে কলেজ ও ব্যাংকের মধ্যে তথ্য আদান প্রদানের পুরো প্রক্রিয়াটাই হবে অনলাইনে। কিন্তু শিক্ষা মহলের একটা বড় অংশের মতে তাতেও ভর্তি দুর্নীতির অভিযোগ পুরোপুরি বন্ধ হবে না। ভর্তি প্রক্রিয়া থেকে দুর্নীতির শেকড় উপড়ে ফেলার একমাত্র রাস্তা বিশ্ববিদ্যালয় ভিত্তিক কেন্দ্রীয় অনলাইন। কেন্দ্রীয়ভাবে প্রত্যেক বিশ্ববিদ্যালয়, তার সঙ্গে যুক্ত যতগুলি কলেজ, সবগুলির ভর্তি একসঙ্গে কেন্দ্রীয়ভাবে অনলাইন সিস্টেমে করবে। এতে স্থানীয়ভাবে যে নানা রকম চাপ সৃষ্টি হতে পারে, স্থানীয়ভাবে কোনো দুর্নীতি দেখা দেওয়া, সেটা আরও সহজ। এই সবগুলি থেকে রক্ষা করা যেতে পারে যদি একটা, বিশেষ করে যে সমস্ত বিশ্ববিদ্যালয় ইউনিটারি নয়, অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি,
যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় বা বর্ধমান বিশ্ববিদ্যালয়, তারা যদি সেন্ট্রালি একটা অনলাইন ব্যবস্থা চালু করতে পারেন তাহলে দুর্নীতি হয়তো কমবে। যদিও রাজ্য সরকার বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে তারা সে পথে হাঁটতে চাইছে না। এই মুহূর্তে ভাবছি না, সবাই এটা বলছে। এখন ভর্তি প্রক্রিয়া অনলাইনে হলেও তা কলেজ ভিত্তিক, অর্থাৎ অনলাইনে মেধা তালিকা প্রকাশিত হয়, তারপর ব্যাংকে টাকা জমা দিয়ে পড়ুয়াদের কলেজে ভর্তি হতে হয়। কিন্তু কলেজগুলিতে ঘুরলে দেখা যাবে অনলাইনে মেধা তালিকা বেরোলেও কলেজের গেটের সামনে ভিড় করেছে পড়ুয়ারা। এটা জানতে চেয়ে যে মেধা তালিকা কত নম্বর অবধি নামলো, কবে ভর্তি শুরু হবে, শিক্ষাবিদদের একাংশের মতে এটা একেবারে অযৌক্তিকও নয়। কারণ এখন কলেজ ভিত্তিক ভর্তি প্রক্রিয়া হওয়ায় পড়ুয়ারা বুঝতে পারে না প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তারা কোন কলেজে ভর্তি হতে পারবে, ফলে একাধিক কলেজে তারা আবেদন করতে বাধ্য হয়। তারপর কোথায় মেধা তালিকা কতদূর নামলো, কবে সেখানে ভর্তি হওয়া যাবে তা জানতে পড়ুয়ারা কলেজে আসে। আর অভিযোগ, সেখানেই তারা অনেক সময় দাদাদের খপ্পরে পড়ে যায়। শিক্ষাবিদদের একাংশের মতে কেন্দ্রীয় অনলাইনই স্বচ্ছ ভর্তি প্রক্রিয়ার একমাত্র পথ। সর্বভারতীয় পরীক্ষাগুলির দিকে তাকালেই সেটা বোঝা যাবে। আইআইটি, এইমসের প্রবেশিকা থেকে শুরু করে অভিন্ন মেডিকেল জয়েন্ট, এমনকি রাজ্যের জয়েন্ট ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে অনলাইনে হয়। সেক্ষেত্রে মেধা তালিকা দেখেই একজন পড়ুয়া বুঝতে পারে সে কোন কলেজে ভর্তি হতে পারবে। ফলে তাকে একাধিক কলেজে আবেদনের ঝুঁকি নিতে হয় না, কলেজে পাও রাখতে হয় না। ফলে সেখানে কার্যত দুর্নীতিরও কোনো প্রশ্ন থাকে না। তবে টোটকা থাকলেও বাস্তবতা বুঝে রাজ্য সরকার কবে তা গ্রহণ করে সেদিকেই তাকিয়ে শিক্ষামহল। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার 1। ওয়াইল্ডস্টোন পারফিউমস, লোক তো নোটিস করবেই। পার্টনার বাই, অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। আদি অক্ষ অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার। এক্সাইড ইনভার্টিউলার, চলবে দ্বিগুণ। এবং সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।